জুনের মধ্যেই ভ্যাকসিনের আওতায় আসছে 5 কোটি মানুষ, করোনায় আরও 32 মৃত্যু। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এখনো বিচারাধীন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা, মন্তব্য আওয়ামী লীগের। অর্থ পাচারে জড়িত দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চায় হাইকোর্ট, দিতে হবে 28 ফেব্রুয়ারির মধ্যে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অক্সফোর্ডের 3 কোটি ডোজ ছাড়াও কোভ্যাক্স উদ্যোগের টিকা পাবে বাংলাদেশ। এই টিকা দেশে আসবে আগামী বছরের মে-জুন মাস নাগাদ, আর ডোজ সংখ্যা হবে অন্তত 6 কোটি 80 লাখ। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই টিকা কার্যক্রম পরিচালনায় এখন পর্যন্ত ইপিআই এর জনবল ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব বিষয় আলোচিত হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সবকিছু ঠিক থাকলে অক্সফোর্ডের 3 কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসবে জানুয়ারির শেষ নাগাদ। এর পরপরই গ্যাভি কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন সিইপিআই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে কোভ্যাক্সের টিকা আসবে বাংলাদেশে। পাবে অন্যান্য দেশের মতোই জনগোষ্ঠীর 20%। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভ্যাকসিন বিষয়ে প্রস্তুতির সবকিছু গুরুত্বের সাথে আলোচিত হয়। গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। ভ্যাকসিনের কথা বলছেন যে আশা করা যায় জানুয়ারির শেষ দিকের বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো ভ্যাকসিন আমরা পেয়ে যাব, এবং এই জন্য গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। ইপিআই এর যে একটা ব্যাপক কার্যক্রম আছে সেই ট্রেনটাকে মেইনলি ইউজ করতে চাচ্ছেন, বিভিন্ন হাসপাতালগুলো ইউজ করতে চাচ্ছেন এবং প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলো ইউজ করতে চাচ্ছেন। ইপিআই এর স্ট্রাকচারটা যেভাবে আমরা ইপিআই ভ্যাকসিন দেই সেইভাবে ভ্যাকসিনটাকে আমরা ওনারা আমাদের হেলথ মিনিস্ট্রি বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেটাই করা হচ্ছে। জানান, ভ্যাকসিনের সাথে মাস্ক ব্যবহারেরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোভ্যাক্সের মাধ্যমে যেটা আসবে সেটা আজকে বললেন যে মে-জুন মাসের মধ্যে আরও 4 কোটি ইনশাল্লাহ চলে আসে। 1.5 কোটি আর 4 কোটি যদি আসে 5.5 কোটির হিসাব দিচ্ছেন না, উনি 3 কোটি মানুষের জন্য বলছেন, 20% বলছেন যে দুইটা মিলে আমাদের 20% হয়ে যাবে, তার মানে 3 কোটি মানুষের জন্য বলছেন। বৈঠকে কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ ও মানব স্বাস্থ্যের নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে বাংলাদেশ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস নীতিমালার অনুমোদন দেওয়া হয়। উত্তম কৃষি চর্চা, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণ করা প্রয়োজন, এবং এটা আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, দেশ এবং যারা আমাদের এখান থেকে ক্রয় করে তারাও বারবার আমাদেরকে এই বিষয়ে তাগিদ দিচ্ছে। এছাড়া একাদশ জাতীয় সংসদের 2021 সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিগত অনুমোদন পেয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 55,177, কমেছে দৈনিক সংক্রমণ হার। কোভিড-19-এ 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে শতার্ধ 21 জন। মোট মৃত্যু 7,312, শনাক্ত 5 লাখ ছাড়িয়েছে। সুস্থতার সংখ্যা 4,39,000-এর বেশি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় 27তম অবস্থানে এখন বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 160টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,369। এর মধ্যে 1,470 জনের শরীরে কোভিড-19-এর উপস্থিতি পাওয়া গেছে। মোট শনাক্ত 5,02,183। নতুন 2,167 জন সহ সুস্থ হয়েছে 4,39,694 জন। দেশের দৈনিক সংক্রমণ হার 9.38%। এ পর্যন্ত সংক্রমণ হার 16.24% এবং সুস্থতার হার 87.56%। করোনায় মৃত্যু হার 1.46%। করোনায় প্রতি 10 লাখে শনাক্ত 2,948.70। সুস্থতার সংখ্যা 2,581.78 এবং মারা যাচ্ছেন 42.93।
সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, এ পর্যন্ত ৩,৯৯৬ জন। কম মৃত্যুর তালিকায় ময়মনসিংহ বিভাগে মারা গেছে ১৫৯ জন। ষাটোর্ধ্ব মানুষের মৃত্যুহার বেশি, এ পর্যন্ত মারা গেছে ৩,৯৬৯ জন। পুরুষ মৃত্যুর হার সবচেয়ে বেশি ৭৬.২৪% এবং নারীর মৃত্যুহার ২৩.৭৬%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৩০,৯১,৩৪৯। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপিল বিভাগে বিচারাধীন রিভিউর রায়ের পরই সিদ্ধান্তে বলা যাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান ৪২ বিশিষ্ট নাগরিক। সোমবার এই বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলবৎ আছে কিনা জানতে চাইলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর ষোড়শ সংশোধনী রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হবে। এখন তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাই। গভর্নমেন্ট করেছিল ষোড়শ সংশোধনীর মাধ্যমে অন্য করেছিল, অন্য ব্যবস্থা প্রবর্তন করেছিল ৭২ সংবিধানটা, কিন্তু সুপ্রিম কোর্টে এটা রায়ের মাধ্যমে ওনারা বলছেন এটা অবৈধ, ওটা ফেরত যেতে হবে। কিন্তু এখন তো আবার রিভিউ আছে, রিভিউর তো এখনো বিচারাধীন। তাহলে তো যে ওনারা যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলছেন সেটা তো এখন নাই। সব দিক থেকে ব্যর্থ বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। আর ধর্মের আড়ালে যে অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের কঠোর হাতে প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা। এতে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যখন অর্থনীতি সহ সব সূচকে দেশ এগিয়ে যাচ্ছে, তখনও দেশবিরোধী অপশক্তি অস্থিতিশীলতার চেষ্টা করছে। ধর্ম ব্যবসায়ীদেরকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, দেশে পট পরিবর্তন করতে চায়। এই অপশক্তি বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াবার সময় এসেছে। এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব এবং বঙ্গবন্ধু আমাদের সংবিধান, এই তিনটা বিষয়ে কোনো আপোষ তার সঙ্গে করা যাবে না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঘরোয়া সংকটে ভোগা বিএনপি এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। বিএনপি আর সকল দিক থেকে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। তাদের এই অপচেষ্টাও হালে পানি পাবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, যারা দলের কমিটি নিয়ে বাণিজ্য করে তারা ক্ষমতায় গেলে দেশ নিয়েও বাণিজ্য করবে। বিএনপিতে জেলা পর্যায়ে কমিটি করার সময় কমিটি বাণিজ্য হচ্ছে। তারা যদি দেশের দায়িত্ব পায় তাহলে দেশটাই তো তারা বাণিজ্যের জন্য বিক্রি করে দিতে পারে। এদের হাতে দলও নিরাপদ নয়, দেশও নিরাপদ নয়। সরকার এবং দল এবং প্রগতিশীল সকল শক্তির সহযোগিতা নিয়ে গ্রাম বাংলায় ছড়িয়ে দেওয়া হোক। আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও ABM মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। অর্থ পাচার ও দুর্নীতির সাথে জড়িত দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্টধারী বাংলাদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বিশেষ শাখার সুপারকে এ তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। সম্প্রতি অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে বিদেশে বাড়ি নির্মাণ ও কেনার বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। সোমবার সেই সব বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট আছে এবং যারা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঘন ঘন আসা যাওয়া করেছেন তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এবং সিলেটের MAG ওসমানী, এই বিমানবন্দর দিয়ে বিদেশে যারা আসা যাওয়া করতেছে ডুয়েল পাসপোর্ট এবং ডুয়েল সিটিজেনশিপ নিয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের এই নাম ঠিকানাগুলো জানাতে বলা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বিশেষ শাখার সুপারকে এ তথ্য জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তো হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে প্রতিরোধ করা যাচ্ছে না। এই
কোন কোন সংস্থা এই সব নিয়ে কাজ করে তাদের কাছে বিশদ জানতে চেয়েছে। এর আগে আদালতের নির্দেশ অনুযায়ী হাইকোর্টে সরকারের 5টি সংস্থা অর্থ পাচারকারীদের তালিকা দেয়। আদালত অসন্তুষ্টি প্রকাশ করে গত 17 ডিসেম্বর বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করে দেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় 3 জন রিমান্ডে, বিচার দাবিতে সমাবেশ। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান সহ 3 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এই রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে নাগরিক পরিষদ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। সোমবার সকালে ভাস্কর্য ভাঙচুর মামলার আসামি সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান ও তার 2 সহযোগী সবুজ হোসেন এবং হৃদয় আহমেদকে আদালতে তোলা হয়। এই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবীদের দাবি প্রকৃত ঘটনা আড়াল করতে এই মামলা করা হয়েছে। মাননীয় আদালত উভয় পক্ষকে শুনেছেন, শুনে আসামিদের প্রত্যেক আসামিরই রিমান্ড আবেদন 72 ঘন্টা মঞ্জুর করেছেন। আমরা এতে খুশি। 3 জন আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, তারা কোনো অবস্থায় এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না। এদেরকে অন্যায়ভাবে পুলিশ প্রশাসন তাদেরকে ধরে নিয়ে এসে এই মামলায় সম্পৃক্ত করেছে। এদিকে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিপ্লবী বাঘা যতীনের বাস্তুভিটায় সমাবেশ করেছে স্থানীয় নাগরিক পরিষদ। এতে আওয়ামী লীগের সাংসদ সহ সুধীজনরা অংশ নেন। ইন্ধনদাতা যারা, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, এর সঠিক তদন্ত হোক এবং বিচার হোক, এটা আমরা চাই। গত বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এ পর্যায়ে ফিরে দেখা 2020। 2020 সাল কেড়ে নিয়েছে বহু গুণীজনকে। ভীষণ বিষণ্ণ বিমর্ষ মহামারীর বছরে বাংলাদেশ হারিয়েছে ডক্টর আনিসুজ্জামান, কামাল লোহানী, আলী জাকেরকে। মোহাম্মদ নাসিম সাহারা খাতুনের মতো রাজনীতিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি। ব্যারিস্টার রফিকুল হক, অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে কেঁদেছে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত। মহামারীর বছর 2020। বছরটিতে বাংলাদেশ হারিয়েছে অনেক গুণীজনকে। দীর্ঘদিন চেতনার মশাল ধরে রাখা আলোকিত মানুষদের বাংলাদেশ হারিয়েছে করোনাকালের অতল গভীরে। ইমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান ধর্মান্ধতা ও মৌলবাদ বিরোধী আন্দোলনে সাহস দিয়েছেন। 14 মে তার প্রয়াণ। নিজ মহিমায় যিনি শ্রেষ্ঠ, সেই মহিরুহকে হারানোর ব্যথায় কেঁদেছে দেশ। 1971 আমাদের মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবস। সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান। 71-এর বিজয় ঘোষণা দেয়া কামাল লোহানী 52-র ভাষা আন্দোলনে ছিলেন রাজপথের সৈনিক। এবছরের 20 জুন করোনা আক্রান্ত হয়ে চিরবিদায় নেন তিনি। পরের মাসেই রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুর দুঃসংবাদ। বাংলাদেশ নিয়েছিল তার অসীম গর্ব। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, স্বাধীন বাংলাদেশের বহু সৃষ্টি তার হাতের ছোঁয়ায়। স্বপ্নের পদ্মা সেতুর সাথে ছিলেন শুরু থেকেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ চলমান মেগা প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলেও ছিলেন তিনি। 28 এপ্রিল জাতি হারায় এই মেধাবী সন্তানকে। বছরের শেষ দিকে এসে হারাতে হয়েছে মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, অভিনেতা, নির্দেশক আলী জাকেরকে। দেশের বিজ্ঞাপন শিল্পের পুরোধা, 21-এ পদকপ্রাপ্ত এই শিল্পীকে হারানোর শোকে কেঁদেছে
নাট্যাঙ্গন। স্বাধীনতা ও 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট মুর্তজা বশিরকে হারাতে হয়েছে এবছর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমানও এবছর চলে গেছেন পরপারে। বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ শঙ্খনায়ক শুদ্ধানন্দ মহথেরোকে হারিয়েছে দেশ। সমাজসেবার জন্য তিনি পেয়েছিলেন 21শে পদক। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে। জাতীয় 4 নেতা ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের 6 দশকের রাজনৈতিক জীবনে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয় সামলেছেন মোহাম্মদ নাসিম। মাঠের নেতা সাহারা খাতুনের মৃত্যুও শূন্যতা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 9 জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। 13 জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। নওগাঁ 6 আসনের সংসদ সদস্য শ্রমিক নেতা ইসরাফিল আলমের মৃত্যু হয় এবছরই। বছরের শুরুতেই মাত্র 49 বছরে চিরবিদায় নেন আইনজীবী, রাজনীতিক ফজিলাতুন্নেসা বাপ্পি। ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যু শূন্যতা তৈরি করেছে আইন অঙ্গনে। নানা সময়ে গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন এই আইনজীবী। সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন 25টিরও বেশি সেবামূলক প্রতিষ্ঠান। করোনায় নিভেছে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জীবন প্রদীপ। টানা 1 যুগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে ঐতিহাসিক অনেক মামলা দক্ষতার সাথে সামলেছেন তিনি। মহামারী কালে বাংলাদেশ তাঁর যে গুণী সন্তানদের হারালো, তাদের অভাব কি কখনো পূরণ হবে? এদেরকে হারিয়ে আমরা যথেষ্ট দরিদ্র হয়েছি, এটা অস্বীকার করব না, এবং এই ক্ষতি পূরণ করা খুব কঠিন। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুনের মধ্যেই ভ্যাকসিনের আওতায় আসছে 5 কোটি মানুষ, করোনায় আরও 32 মৃত্যু। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখনও বিচারাধীন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা, মন্তব্য আওয়ামী লীগের। অর্থ পাচারে জড়িত দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চায় হাইকোর্ট, দিতে হবে 28 ফেব্রুয়ারির মধ্যে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।